ভাই গত ক্লাসে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ দিন ইসলাম, বলো না। ভাই এন্ট্রপিটা এক্সটেন্সিভ প্রপার্টি কিভাবে, এটা বুঝলাম না। ও, এন্ট্রপিটা এক্সটেন্সিভ প্রপার্টি কিভাবে এখানে? জি। হ্যাঁ, এটা এটা একটু কনফিউজিং এর ব্যাপার যে এন্ট্রপি আসলে এক্সটেন্সিভ প্রপার্টি হওয়ার কথা না। এটা তোমার কি ইন্টেন্সিভ প্রপার্টি হওয়ার কথা, তাই না? জি। আচ্ছা, কিন্তু এই এন্ট্রপিটা এক্সটেন্সিভ প্রপার্টি হওয়ার পিছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমার এই যে হিটটা বাড়তেছে। হুম, একটা জিনিস খেয়াল করো, যে হিটটা বাড়তেছে ওই হিটটা বাড়তেছে কিন্তু একটা কনস্ট্যান্ট চেম্বারের ভিতরেই কিন্তু, ঠিক আছে? অর্থাৎ আমি বলতেছি হিটের যে ইমব্যালেন্স হচ্ছে সেই ইমব্যালেন্সটা বাহির থেকে কোনো হিটের কারণে হচ্ছে না, এটা হচ্ছে ভিতরে থাকা হিটগুলোর মধ্যেই ইমব্যালেন্সটা হচ্ছে, রাইট? তো ভিতরে একটা থাকা, নির্দিষ্ট সারাউন্ডিং এ। রাইট, নির্দিষ্ট সারাউন্ডিং এ যখন এন্ট্রপির পরিবর্তনটা ঘটবে তখন ওই এন্ট্রপিটা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। আর যদি তুমি আমাদের পুরো গ্লোবালের ব্যাপারটা চিন্তা করো, হ্যাঁ, যেমন পৃথিবীর এন্ট্রপি তুমি গুগলে সার্চ করে দেখিও যে পৃথিবীর এন্ট্রপির বর্তমান অবস্থা কি। হ্যাঁ, এগুলো যখন দেব ওই এন্ট্রপি অর্থাৎ গ্লোবাল পুরো এন্ট্রপিটা যখন হিসাব করব একটা বাউন্ডারির ভিতরে, তখন কিন্তু এটা হয়ে যাবে তোমার ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে? এই ইন্টেন্সিভ ওকে আর ভাই। এক্সটেন্সিভ জি। ব্যাপারটা সবসময় যে কেজির সাথে কম্পেয়ার করব তা না আর কি। যেমন ওখানে দেখি ওই এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে আরো অনেক কয়েকটা প্রপার্টি আছে যে যাদেরকে তোমার মনে হবে যে ওরা ইন্টেন্সিভ প্রপার্টি, কিন্তু ওদের সিরিয়ালটা এক্সটেন্সিভ প্রপার্টিতে। এইগুলা হচ্ছে তোমার ওই যে সাধারণ কিছু ফ্যাক্টরের কারণে এই ব্যাপারগুলো ঘটে যায় আর কি, সেম হয় না আর কি সবার ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের যে লেকচারটা সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর সাইকেলটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো প্রথমে আছে অটো সাইকেল। তাহলে অটো সাইকেলের আমরা পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম এই দুটো তো জানি। এই যে পিভি ডায়াগ্রাম দেওয়া আছে এখানে আর টিএস ডায়াগ্রাম দেওয়া আছে। ও ও এখানে একটা জিনিস ভুল লিখছি, পিএস পিভি আর টিভি টিএস ডায়াগ্রাম হবে এখানে। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা তোমরা বুঝতেছো। এরপর দেখো এই যে এদের অটো সাইকেলটার ইফিসিয়েন্সিটা যখন তুমি বের করবা তাহলে ওটার সূত্রটা কি হবে? ডাব্লিউ নেট ডিভাইডেড বাই কিউ আউটপুট ইন। বা ইনপুট। হ্যাঁ, আউটপুট বা ইনপুট, অর্থাৎ আউটপুটে আমি কাজ পাচ্ছি এবং ইনপুটে আমি হিট দিচ্ছি, এই কারণে এটার এফিসিয়েন্সি ওয়ার্ক ডান বাই কিউ সাপ্লাই, হিট সাপ্লাই। আর এই কিউ ডাব্লিউটাকে আমরা এটা লিখতে পারি যে কিউ ইন মাইনাস কিউ আউট, এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে? আর এখানে এখানে কিউ ইন কোন জায়গায় দিয়ে হবে? এই যে 2 3 যে প্রসেসটা না, এই পিভি ডায়াগ্রামে 2 3 যে প্রসেসটা, এই প্রসেসটা দিয়ে কিন্তু আমার হিটটা ঢুকবে। ঠিক আছে? এই এখানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটা 2 3, এই 2 3 কনস্ট্যান্ট ভলিউম হওয়ার কারণে এবং এর মধ্য দিয়ে হিট প্রবেশ করতেছে বিদায় এই সাইকেলটার নাম কিন্তু কনস্ট্যান্ট ভলিউম সাইকেলও অনেকে বলে। ঠিক আছে? এই যে এখানে পাশে কিন্তু আবার লেখা আছে নোট, নোট দিয়ে লেখা আছে কনস্ট্যান্ট ভলিউম সাইকেল অর পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের যে সাইকেলটা ইউজ করে ওটাও কিন্তু অটো সাইকেল। ঠিক আছে? তো আমরা এটার এফিসিয়েন্সিটা এই ডাব্লিউ নেট আর কিউ ইন এর মানগুলো যখন আমরা সবগুলো বসাবো আলটিমেট এই রিলেশনটা আসে যে বা গ্যাস ইঞ্জিনের তো এই সাইকেল ইউজ করে। 1 মাইনাস 1 বাই আরসি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। হ্যাঁ মাসুদ, কিছু বলছো? হ্যাঁ, আমি বলছিলাম গ্যাস ইঞ্জিনের তো সেম সাইকেল, অটো সাইকেল ইউজ করে। গ্যাস ইঞ্জিনের জন্য তো আলাদা সাইকেল আছে, তারপরও অটো সাইকেল ইউজ করে গ্যাস ইঞ্জিনে। না, ওটা আমি ওটা তো শিওর জুল, না, নাকি জুল সাইকেল। ওটা জুল জুল সাইকেল। সাইকেল না? হ্যাঁ ও আচ্ছা। জুল সাইকেল না ভাইয়া? ওটা জুল সাইকেল, হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে ভুল করতেছে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে তাহলে আরসি জিনিসটা কি? কম্প্রেশন রেশিও, আরসির ব্যাপারটা। হ্যাঁ দিন ইসলাম, কি বলবো ভাই, তাড়াতাড়ি ভাই বলো। যদি আমরা
টানতে পারতেছি না। ভাই অটো সাইকেলে যদি কোফ বের করতে বলে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স তখন সূত্রটা কেমন হবে? এই তো একটা ঝামেলার কথা বলতেছো। অটো সাইকেলটা আমার কিন্তু ইঞ্জিনের জন্য ইউজ করতেছি, কথা বুঝিও। একটা ইঞ্জিন জি আর একটা তোমার কোন একটা মেশিন বা ইলেকট্রিক্যালি, দেখো রেফ্রিজারেশনের কথাটাই তুমি আনতেছো বারবার, মানে কপের ব্যাপারটা তো আমরা রেফ্রিজারেশনেই জানি। এখন রেফ্রিজারেশনটা কিন্তু একটা ইঞ্জিন না, এটা বুঝিও। রেফ্রিজারেশনে আমি পাওয়ার দিলেই রেফ্রিজারেশনটা চলবে, রাইট? জি কিন্তু ইঞ্জিনকে পাওয়ার দিতে হয় না চালানোর জন্য, ইঞ্জিন উল্টো পাওয়ার আমাকে দেয়। তাহলে এখানে এই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কপের ব্যাপারটা আনবো না। হ্যাঁ, ওটা যে ইকুইপমেন্ট গুলা ইলেকট্রিক্যালি কন্ট্রোল হবে, হ্যাঁ, ওই জিনিসগুলাতে বা আমরা অধিক শক্তি পাবো, অধিক ইফিসিয়েন্সি। যখন ইফিসিয়েন্সি 1 এর চাইতে বেশি হয়ে যায় তখনই ওই জিনিসটার কপ পারফরম্যান্সটা আমরা বের করি। বাট এর আগে এর নাম ভাই কিন্তু এরকম একটা ম্যাথ দিছিল, হ্যাঁ এরকম একটা ম্যাথ আসছিল ভাই আরপিসিএল এ 2017-তে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝছি আমি। ম্যাথটা একটু শুরু করালে একটু আরো ভালো হতো, বুঝতে পারতাম ভালো। আচ্ছা পরে তাহলে গ্রুপে দিব। হ্যাঁ হ্যাঁ, এখন ইঞ্জিনের কপ বের করতে বলছে যে। এরকম তো হওয়ার জি ভাই, কথা না ভাইয়া। আচ্ছা আচ্ছা, শোনো, ভাই আমি তাহলে প্রশ্নটা আমি করতেছি। তোমাকে বেসিক ব্যাপারটা বলি। সেটা হচ্ছে কপ বলো ইফিসিয়েন্সি বলো, সূত্র একই, আউটপুট বা ইনপুট, কথা বুঝো। কপ বলো ইফিসিয়েন্সি জি বলো, এদের সবার জন্য সূত্র একটাই, আউটপুট বা ইনপুট। আউটপুটে কাজ পাবা, ইনপুটে কাজ দিবা। এর ব্যতিক্রম হইতে পারে ইনপুটে কাজ দিচ্ছ, আউটপুটে হিট পাচ্ছ বা হিটের রেফ্রিজারেটিং ইফেক্ট পাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ ইনপুট আউটপুট ব্যাপারটা সেম থাকবে, তাদের সূত্রটা ভিন্ন হয়ে যেতে পারে, ঠিক আছে? এর বেশি কিছু আর বলার নাই আমার। কিন্তু ভাই কফের মান তো সবসময় অনেক বেশি হয়। অবশ্যই কমও হইতে পারে, কিন্তু ম্যাক্সিমামলি ভাই কফের ম্যাক্সিমাম মানটা তো সবসময় অনেক বেশি হয়। সব সময় হয় না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কপের মান 1 এর বেশি হয়। এবং এটাও বলে যে কপ যাদের ইফিসিয়েন্সি 0.999 থেকে বেশি তাদেরকেই কপ বের করা হয়, তাদেরকে ইফিসিয়েন্সি আর বলা হয় না, ঠিক আছে? জি ওকে, তাহলে আমরা এখানে একটা সাইকেল দেখবো। আমরা যে সাইকেলটা দেখছি, হ্যাঁ, এখানে খেয়াল করো, আমরা যে ডায়াগ্রামটা দেখছি পিভি ডায়াগ্রাম, এটা এরকম ছিল না, এই যে উপরে পিভি ডায়াগ্রামটা আঁকা আছে দেখো। কিন্তু এইখানে এটা অর্থাৎ আমরা যেটা দেখছিলাম একটু আগে সেটা হচ্ছে অ্যাকচুয়াল কি, অ্যাকচুয়াল অটো সাইকেল। কিন্তু এইখানে যে নিচে যে সাইকেলটা আছে, হ্যাঁ, নিচে যে আমরা যেটা ভাইয়া আপনি দেখছি। নেটওয়ার্ক সমস্যা নাকি আমাদের নেটওয়ার্ক সমস্যা বুঝতেছি না। ও, নেটওয়ার্কের সমস্যা করতেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, মানে কথা ভেজে ভেজে আসতেছে। জি ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে কথা। হ্যাঁ, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে আমরা উপরে যে সাইকেলটা দেখছিলাম সেটা ছিল প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল অটো সাইকেল, ঠিক আছে? আমরা নিচে যে সাইকেলটা আঁকা আছে এখানে, নিচে যে সাইকেলটা আঁকা আছে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অটো সাইকেল, অ্যাকচুয়ালি। এখন এই কারো মাইক্রোফোন কি অন আছে? মিউট মিউট করেন। এখানে ইয়ে আসতেছে, আওয়াজ আসতেছে। আচ্ছা, তাইলে এখানে একটা জিনিস আমি বলার জন্য এই চিত্রটা নিছি। আপনাকে যদি পরীক্ষার হলে অ্যাকচুয়াল অটো সাইকেল আঁকতে বলে, আপনি কিন্তু উপরেরটা আঁকলে ভুল হয়ে যাবে, হ্যাঁ, আপনাকে নিচেরটা আঁকতে হবে। এবং নিচেরটাতে এখানে দুইটা জিনিস অতিরিক্ত আসছে, খেয়াল করছেন? এটাও একটা সাইকেলের মতো দেখাচ্ছে, রাইট? এই জিনিসটার এই এই 5 থেকে 1 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত ইনট্যাক্ট, এখানে একটা তীর চিহ্ন হবে ইনট্যাক্ট। এই যে আপনি এটা এটা চললে এটা দেখবেন, আপনি শুরু করতেছি আমি, দেখেন এই এখন এডজাস্ট হচ্ছে, কিন্তু এই এখন ইনটেক হচ্ছে, ইনটেক হচ্ছে, হ্যাঁ, ইনটেক হচ্ছে 1 থেকে 2 এর দিকে 3 এর দিকে যাবে, সরি 2 এর দিকে কম্প্রেশন হচ্ছে, দেন হিট ঢুকতেছে 3 থেকে 4 এক্সপানশন হচ্ছে,
এবং আবার কনস্ট্যান্ট ভলিউমে সাইকেলটা কমপ্লিট এবং এক্সজস্ট করে সে গ্যাসগুলো বের করে দিচ্ছে। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল অটো সাইকেলটা। ঠিক আছে, এরপর আসেন ডিজেল সাইকেল। তাহলে ডিজেল সাইকেলে পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম আপনারা সবাই জানেন, এবং এখানে কিউটা ইন হবে 2 এবং 3 নাম্বার প্রসেসটা দিয়ে। ঠিক আছে, আর টিএস ডায়াগ্রামটাও দেওয়া আছে। তো এখানে কম্প্রেশন হচ্ছে 1 থেকে 2, দেন 2 থেকে 3 হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। তো কনস্ট্যান্ট প্রেসারটা দিয়ে যেহেতু হিটটা ঢুকতেছে, সো আপনার এই সাইকেলটাকে আমরা কনস্ট্যান্ট প্রেসার সাইকেলও বলতে পারবো। ঠিক আছে, এবং এটা ডিজেল ইঞ্জিনেই ব্যবহার করা হয়, ডিজেল সাইকেল। ঠিক আছে, ভারী যানবাহন যেগুলা, এগুলাতে মূলত ডিজেল সাইকেল ব্যবহার করা হয়। আর লাইট যেগুলা, এগুলাতে আপনার পেট্রোল অটো সাইকেল। এখানে এফিসিয়েন্সি সূত্রটা দেওয়া আছে 1 - 1 / RC টু দি পাওয়ার গামা -1 ব্র্যাকেট রো গামা -1 ডিভাইডেড বাই গামা ইনটু রো -1। এখানে রোটা কি? রোটা হচ্ছে কাট অফ রেশিও। কাট অফ রেশিও কোন জায়গায়? এই 2 এবং 3 নাম্বারের যে ডিফারেন্সটা, হ্যাঁ, যে দিক দিয়ে হিটটা ঢুকতেছে ওই হিটের ভলিউমের যে ডিফারেন্স, সেটাই মূলত কাট অফ রেশিও। ঠিক আছে, এবং এইটাকে আপনি শর্টকাটও একটা সূত্র লিখতে পারেন যদি পার্সেন্টেজ অফ স্ট্রোক দেওয়া থাকে, তাহলে 1 + RC - 1 ইনটু পার্সেন্টেজ অফ স্ট্রোক। এই সূত্রটাও আপনি ইউজ করতে পারেন চাইলে। এগুলো আপনারা অনেকে জানেন আর কি, তারপর আমি লিখছি, অনেকে প্র্যাকটিস নাই তাই। এবার আসেন অ্যাকচুয়াল ডিজেল সাইকেলটা কেমন। ওই যে একটু আগে যে অ্যাকচুয়াল অটো সাইকেলটা দেখলেন, ঠিক ওইটার মতোই ডিজেল সাইকেল। জাস্ট ডিজেল সাইকেলটাকে এখানে 2, 3 এটা সোজাভাবে আঁকবেন আর কি আপনি। এই যে 2 এবং 3 এই জিনিসটা সোজাভাবে আঁকবেন, আর এদিক দিয়ে ইনটেক, স্ট্রোক, কম্প্রেশন শুরু, কনস্ট্যান্ট প্রেসারে হিট ঢুকবে, 3 থেকে 4 অ্যাডিয়াবেটিক এক্সপানশন, এবং 4 থেকে 1 আবার কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এবং গ্যাস যেগুলো বার্ন হয়েছে ওগুলা এক্সজস্ট স্ট্রোকের মাধ্যমে বের হয়ে যাবে। এটাই অ্যাকচুয়াল ডিজেল সাইকেল। এরপর আসেন ডুয়েল সাইকেল। ডুয়েল সাইকেলটা কেমন? এখানে কনস্ট্যান্ট ভলিউমও থাকবে, কনস্ট্যান্ট প্রেসারও থাকবে। ঠিক আছে, এবং 1 থেকে 2 হচ্ছে এখানে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, 2 থেকে 3 এটা কি কনস্ট্যান্ট ভলিউম, হ্যাঁ, 3 থেকে 4 কনস্ট্যান্ট প্রেসার, এবং 4 থেকে 5 আবার অ্যাডিয়াবেটিক এক্সপানশন, এবং 5 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এবং এখানে হিট রিজেক্ট হবে। তো এই সাইকেলটাতে দেখেন তো হিটটা কনস্ট্যান্ট ভলিউম দিয়ে ঢুকতেছে, কনস্ট্যান্ট প্রেসার দিয়ে ঢুকতেছে, তাহলে এই সাইকেলটার নাম কনস্ট্যান্ট প্রেসার ভলিউম সাইকেল হইতে পারে। ঠিক আছে, আপনাকে কোনো সাইকেলের নাম কনস্ট্যান্ট প্রেসার ভলিউম প্রসেস, ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার এবং ভলিউম সাইকেল যদি বলে, আপনি এই ডুয়েল সাইকেলটাকেই ইউজ করতে হবে। এবং এটার এফিসিয়েন্সি সূত্রটাও এখানে লিখে দিচ্ছি, দেখেন 1 - 1 / RC টু দি পাওয়ার গামা -1 ব্র্যাকেট আলফা রো গামা -1 আলফা -1 প্লাস গামা আলফা ইনটু রো -1। এখানে আলফাটা অতিরিক্ত একটা জিনিস আসছে, সেটা হচ্ছে প্রেসার রেশিও, আর আরসি হচ্ছে কম্প্রেশন রেশিও। সেটা আমরা সবাই জানি, B1 থেকে B2 বাদ দিলে যে মানটা থাকবে ওটাই আমার কম্প্রেশন রেশিও। রেশিও মানেই বড় বাই ছোট, কোনো কথা নেই। এখানে যত রেশিও আসবে সব বড় বাই ছোট। যেমন প্রেসার রেশিও দেখেন P3/P2 লেখছে, P2/P3 লেখে নেই, P3/P2। ঠিক আছে, এটা। আর B4 - B3 কি? কাট অফ রেশিও, অথবা এই পার্সেন্টেজ অফ স্ট্রোক দেওয়া থাকলে আপনি ওই সরাসরি ওই সূত্রটা বসাতে পারেন, যেটা ছিল 1 + RC - 1 ইনটু পার্সেন্টেজ অফ স্ট্রোক। এরপর এই চিত্রটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন আপনি অটো সাইকেলটাও শিখলেন, ডিজেল সাইকেলটাও শিখলেন, এবং ডুয়েল সাইকেলটাও শিখলেন। এই তিনটে সাইকেলের কম্বিনেশনে আমি যদি আপনাকে বলি যে সেম কম্প্রেশন রেশিও এবং হিট রিজেকশন যদি আমার তিনটা সাইকেলে মেনটেন করা হয়, তবে নতুন সাইকেলটা কেমন হবে। এই যে এখানে নতুন সাইকেলটাই এরকম হবে। দেখেন, প্রথমে আপনি অটো সাইকেল আঁকবেন, মনে রাখবেন উপরের হেডলাইনটা মাথায় রাখতে হবে যে যখন সেম কম্প্রেশন রেশিও এবং হিট রিজেকশন বলবে, তখনই আপনি অটো সাইকেলটাকে
এদেরকে একটারে এই যে 2 থেকে 6 এটা আমি ডিজেল করে ফেলছি, খেয়াল করছেন? এই যে 2 6 4 1 এই কিন্তু ডিজেল হয়ে গেছে। আবার আমি যে এই 8 এবং 5 মাঝখানে একটা দাগ দেওয়ার কারণে এই 8 5 6 4 1 2 এই পুরা জায়গাটা কিন্তু আমার হয়ে গেছে ডুয়াল সাইকেল। আর যদি 1 2 3 4 কনসিডার করি তাহলে এটা একটা অটো সাইকেল। দেখছেন, একটা অটো সাইকেলকে আপনি ডিজেল এবং ডুয়েল করে ফেলতেছেন জাস্ট কি করে, সেম কম্প্রেশন রেশিও এবং হিট রিজেকশন করে। ঠিক আছে, তো এখানে এফিসিয়েন্সির ব্যাপারটা খেয়াল করেন। তাহলে আমি যেহেতু অটো সাইকেল আঁকছি, তাহলে অটো সাইকেলটাই আগে এফিসিয়েন্সি হিসেবে লিখবো, লিখে দেন ডুয়েল লিখবো, দেন ডিজেল লিখবো এবং এফিসিয়েন্সি সবার বেশি বড় দিব অটো সাইকেলকে। অর্থাৎ এইভাবে রাখলে আমার অটো সাইকেল থেকে বেশি এফিসিয়েন্সি পাই, এই জিনিসটাই বলতেছে ওরা। তারপর দেখেন, ফর দ্য সেম ম্যাক্সিমাম প্রেসার এন্ড টেম্পারেচার, যদি ম্যাক্সিমাম প্রেসার এবং টেম্পারেচার হয় তবে আপনি একটা ডিজেল সাইকেল আঁকবেন এবং এদেরকে মাঝখানে দুইটা দাগ দিয়ে এই সাইকেলগুলোকে আরো নতুন করে সাজাবেন। যেমন 1 1 এটা কি 8 1 8 3 4 এটা কি সাইকেল হয়ে গেছে বলুন তো? 1 এটা 8 অটো সাইকেল, অটো সাইকেল 1 6 5 3 4 কি ডুয়েল ডুয়াল সাইকেল সাইকেল, 1 2 3 4 এটা হয়ে গেছে ডিজেল সাইকেল, যেটা থেকে ডিজেল আমরা। সাইকেল। ঠিক আছে, তো এখানে ডিজেল সাইকেল এফিসিয়েন্সিটাই বেশি হবে, অটো থেকে ডিজেল সাইকেল এফিসিয়েন্সি বেশি হবে। এগুলো এমসিকিউ টাইপেরও আসতে পারে আর কি, যদি বলা হয় সেম কম্প্রেশন রেশিও এবং সেম হিট রিজেকশন রাখলে কোন সাইকেলের এফিসিয়েন্সি বেশি, তখন আপনি বলবেন অটো সাইকেল এফিসিয়েন্সি বেশি, সেম কম্প্রেশন রেশিও এবং হিট রিজেকশন রাখলে। আমাদের সময় ভাইয়া ইয়া সেম কম্প্রেশন রেশিও রেখে এটা আসলে বেড পরীক্ষাতে। হ্যাঁ, এরকম আসে এখন, এগুলো অ্যাভেলেবেল আসে। ওকে, এখানে ম্যাথ আছে দেখেন। ম্যাথে প্রথম যে ম্যাথটা বলছে আমাকে, দেখেন, এই পেট্রোল ইঞ্জিন ওয়ার্কিং অন অটো সাইকেল হ্যাজ এন ম্যাক্সিমাম প্রেসার 50 বার। হ্যাঁ, একটা অটো সাইকেল তো আমরা সবাই আঁকতে পারি, তাই না? অটো সাইকেল আমরা সবাই আঁকতে পারি। তো আমি ডেটাগুলো একটু লিখি, এখানে কি কি দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্টলি দেওয়া আছে, এটা একটা অটো সাইকেল, এটা বলা আছে, এটা আমার লাগবে। দেন ম্যাক্সিমাম প্রেসার, তার মানে আমি যদি একটা অটো সাইকেল আঁকি, তো ম্যাক্সিমাম প্রেসার কে P3, রাইট? P3 দেওয়া আছে 50 বার। হিট সাপ্লাইড ইজ 1000 কিলোজুল পার কেজি, তার মানে কিউ ইন দেওয়া আছে 1000 কিলোজুল পার কেজি। দেন বলা আছে ইফ দ্য প্রেসার রেশিও ডিউরিং কম্প্রেশন, অর্থাৎ কম্প্রেশনটা যখন হচ্ছে 1 থেকে যখন 2 এ যাচ্ছে, প্রসেসটা 1 থেকে 2 যখন যাচ্ছে তখন এখানে কম্প্রেশন হচ্ছে এবং এই কম্প্রেশনের প্রেসার রেশিওটা দেওয়া আছে। ইফ দ্য প্রেসার রেশিও ডিউরিং কম্প্রেশন, তার মানে P2 বা P1 দেওয়া আছে 12.286। find the compression ratio, that means RC what, এবং also the ratio of peak temperature and inlet temperature। পিক মানে চূড়ার টেম্পারেচার, একদম সবার উপরের যে টেম্পারেচার T3, এবং আপনাকে বলছে ইনলেট টেম্পারেচার মানে T1, এই দুটার রেশিওটা বের করতে বলছে। দেখেন তো ডেটা এগুলাই দেওয়া ছিল না? একটা অটো সাইকেল বলছে, আমরা অটো সাইকেলের চিত্রটা আঁকলাম, এটা একটা অটো সাইকেল, এটা P, এটা B, এটা P, এটা B, এখানে এটা T, এটা S। ঠিক আছে, এখন এটা একটা অটো সাইকেল, এই অটো সাইকেলের 1 থেকে 2 হচ্ছে কম্প্রেশন, এদিক দিয়ে হিটটা ঢুকবে কিউ ইন, এবং এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এই 3 থেকে 4 এটাও কিন্তু অ্যাডিয়াবেটিক এক্সপানশন, আর 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এবং এটা হিট রিজেকশন হবে, এদিক দিয়ে হিট বের হয়ে আসবে, হিট কিউ আউট। তাহলে আপনাকে বের করতে বলছে কম্প্রেশন রেশিও, রাইট? তো কম্প্রেশন রেশিও বের করার জন্য আমার কি লাগবে, এই যে B1 এবং B2, এই দুটার রেশিওটাই হচ্ছে আমার কি বেসিক্যালি কম্প্রেশন রেশিও। এই দুটা জিনিস আপনি কিভাবে বের করবেন? B1 B1 B2 B2। হ্যাঁ,
যেহেতু P1 এবং P2 দেওয়া আছে, তাহলে আর এবং এটা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে আমরা অ্যাডিয়াবেটিক পিভিটি রিলেশন কি ছিল, পি এর সাথে P1 ভাগ P2 এবং B1 B1 P2 B1 হোল টু দ্য পাওয়ার গামা, এই সূত্রটা। তাহলে এখানে P1 আর P2 এই দুটার মান দেওয়া আছে কিনা, 1/12.286 লিখতে পারেন, রাইট? ইকুয়াল এই B2/B1 কিন্তু কম্প্রেশন রেশিও না, অনেকেই ভুল করে এই জায়গাতেই আরসি লিখে বসে থাকে। B2/B1 কম্প্রেশন রেশিও না, B1/B2 কম্প্রেশন রেশিও। তাহলে আপনি এখানে 1/r আকারে লেখেন ব্যাপারটাকে, একই কথা। আর গামার মান কি 1.4। 1.4 কিন্তু আমরা লিখতেছি, এটা বাতাস বললেই কিন্তু লিখবেন, এটা অন্য এখানে কিছু বলছে কিনা আমি জানি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনার এই আর এর মান দেওয়া থাকে কিনা, আর সিপি সিবি এই মানগুলো যদি চেঞ্জ করে দেওয়া থাকে, আপনি এদের থেকে গামাটা বের করার চেষ্টা করবেন, ঠিক আছে? নিজে নিজেই 1.4 ধরে ম্যাথ করে দিয়েন না, দেখবেন যে আপনার গামা এটা 1.4 নাও আসতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে কম্প্রেশন রেশিওটা কত আসছে, কারো আসছে দেখেন তো। ফাইভ 5.99, তার মানে এটাকে আমরা 6 লিখতে পারি। এটা বুঝছেন না সবাই? একদম সহজ, সহজগুলোই আমি করাই, এই কারণে সহজ, ঠিক আছে? এরপর দেখেন তো আপনাকে সেকেন্ড যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে এই T3 এবং T1 এর রেশিওটা বের করতে বলছে, ঠিক আছে? রেশিওটা আপনাকে বের করতে বলছে বিদায় আপনি এইভাবে লিখছেন এবং এটাই বের করতে হবে। যদি আলাদা আলাদা বের করতে বলতো তাহলে T3 আলাদা এবং T1 আলাদা বের করতেন। এখন দেখেন আলটিমেট আমাদের লাগবে দুটাই বের করতে হবে আলাদা আলাদা। তো T3 মানে কিন্তু এই টেম্পারেচারটা, রাইট? এই টেম্পারেচারটা আমরা তো এই টেবলটা বা টিএস ডায়াগ্রামটা দেখলে আসলে কিছু বোঝা যাচ্ছে না, আমাদের মান যেহেতু এটাতেই বেশি দেওয়া বা এটার সাথেই আমরা রেফার গুলা করি সচরাচর, তো এটাতেই আমরা খেয়াল করি। এই যে 3 নাম্বার পয়েন্টার আমি কিভাবে বের করব, টি কিভাবে বের করব, দেখেন এই 1 এবং 2 এদের কিন্তু এই 3 নাম্বারের কিন্তু আবার কি দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে না? আবার 2 2 নাম্বার পয়েন্টের প্রেসার কি বের করা যাবে, টেম্পারেচার বের করা যাবে? এই 1 নাম্বার পয়েন্টের কি দেওয়া ছিল, কোনো ভ্যালু দেওয়া ছিল? ও হ্যাঁ, এখানে তো ভ্যালু দেওয়া ছিল। T1 T1 কত দেওয়া ছিল, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর P1 হচ্ছে 1 বার। এই দুইটা ভ্যালু দেওয়া ছিল, টেক টেক বলছে আপনাকে নিতে বলছে, এই দুইটা ভ্যালু দেওয়া আছে। তাহলে এই দুইটা ভ্যালু থেকে T1 যেহেতু দেওয়া আছে, আমরা T2 টা বের করতে পারবো না? T2 বের করা যাবে না? যাবে। কিভাবে? যেহেতু আমি কম্প্রেশন সমান, হ্যাঁ কম্প্রেশন রেশিও অথবা প্রেসার যেহেতু আমরা জানি, সো আমরা T2 ও বের করতে পারবো। কিভাবে? T1 ভাগ T2 P1 ভাগ P2 হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা, এই সূত্রটা থেকে আমরা T2 বের করতে পারবো। তাহলে T1 টা কত ছিল, 27 ডিগ্রি, 27 মানে কত হবে, 300। T2 ভাইয়া এখানে T1 যেটা T2 তে কি মান? সরি বুঝিনি। ও না সরি, ঠিক আছে, সরি সরি। আচ্ছা 12.286 হোল টু দ্য পাওয়ার 1.4 মাইনাস 1 বাই 1.4, এখান থেকে T2 টা বের করবেন।
আসছে কারো 614.3 কেলভিন। T2 পেয়ে গেলাম। তাহলে T2 কেন পেয়ে গেলাম বা T2 কেন লাগতেছে দেখেন, এই 2 এবং 3 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আপনি এখন চাইলে দুটো জিনিস করতে পারেন, এক হচ্ছে এই কিউ কে ইউজ করে, দেখেন কিউ কে যদি আপনি ইউজ করতে চান, এদিক দিয়ে আপনার কিউ ইন হচ্ছে না, তাহলে কিউ ইন ইকুয়াল, এটা যেহেতু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলে এটা W0 মানে এটা কার সূত্র হয়ে যাবে অটোমেটিক্যালি, ইন্টারনাল এনার্জি সূত্রটা হয়ে যাবে না, যেহেতু ওয়ার্ক ডান 0, প্রসেস 2-3 প্রসেস 2-3 আপনার W0, দ্যাট মিন্স কিউ সমান আপনি MCV T3 মাইনাস T2 লিখতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা লিখেও কিন্তু আপনি T3 টা বের করতে পারেন, অথবা আপনি এই কাজটা করতে পারেন। কিভাবে দেখেন, এই 2 এবং 3 কনস্ট্যান্ট ভলিউম, এটাকে আপনি কনস্ট্যান্ট ভলিউমের পিভিটি রিলেশন কি হইতে পারে, কনস্ট্যান্ট ভলিউম পিভিটি রিলেশন P1 ভাগ, ও আপনারা দেখতেছেন, P1 ভাগ P2, T1 ভাগ T2, এটা লেখা যায় না? তো এই দেখেন, ও এটা 2 এবং 3 প্রসেস, 2 এবং 3, তাহলে এইভাবে লেখেন P3/P2, T3/T2, এই জিনিসটা লেখেন। তো P3 টা কত দেওয়া আছে, 50 বার 50। P2 আপনি কত জানেন, এই যে P2 এখান থেকে বের করতে পারবেন, P2/P1 এর মান দেওয়া আছে 12.286, তারপরে P1 এর মান দিয়ে দিছে আপনাকে প্রথমে 1, তার মানে P2 এর মানও এটা 12.286, এটা আপনি এখানে বসান, P2 12.286 ইকুয়াল T3 আপনি জানেন না, বাট T2 আপনি জানেন। T2 কত আসছিল, এই যে এটা 614.3, এখান থেকে আপনি T3 টা বের করেন। এই আপনারা কি ঘুমাই গেছেন, আমি কি বলতেছি বুঝছেন? না ভাইয়া। 250, এটার মান হচ্ছে 250 কেলভিন। তাহলে আমি T3 তে এখান থেকে 250 পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে T3 যেহেতু আমি 250 পাইছি, আমার কোশ্চেন ছিল T3 ভাগ T1 কত হবে। তাহলে T3 ভাগ T1 ইকুয়াল, T3 হচ্ছে 2500 ভাগ T1 কত ছিল 27, মানে 300 ভাগ 300, 8.33। এটাতে আবার ডিগ্রি সেন্টিগ্রেড কিছু লেখার দরকার নাই, এটা রেশিও। ঠিক আছে, এই যে 8.34 আসছে। ঠিক আছে, সেকেন্ড মেথডটা দেখেন, an auto cycle has an inlet pressure and temperature এত এত respectively, the compression ratio দেওয়া আছে, if 800 kilojoule per kg heat is supplied to the system at constant volume, কনস্ট্যান্ট ভলিউমে, এটা অটো সাইকেল এবং এটা তো কনস্ট্যান্ট ভলিউমে হিটটা আপনি সাপ্লাই করতেছেন কত 800, এবং কম্প্রেশন রেশিও দেওয়া আছে, আরসি এর মান এবং টেম্পারেচার এবং ইনলেটের প্রেসার টেম্পারেচার দুটেই দেওয়া আছে। জাস্ট আপনাকে একটার পর একটা কোশ্চেন করছে। দেখেন প্রথম কোশ্চেনটা, দ্য ম্যাক্সিমাম সাইকেল টেম্পারেচার, এটা বের করতে পারবেন না? তাহলে কি কি দেওয়া আছে, প্রেসার P1 দেওয়া আছে কত 100 কিলো নিউটন পার মিটার স্কয়ার, T1 দেওয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, কম্প্রেশন রেশিও আরসি এর মান দেওয়া আছে 8, কিউ ইন দেওয়া আছে 800 কিলোজুল পার কেজি। এখন প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম সাইকেল টেম্পারেচার। তাহলে দেখেন, এই যে আমি অটো সাইকেলের পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রামটা আঁকলাম।
1 2 3 4 1 2 3 4 আঁকলাম। আঁকার পর দেখলাম এই P1 এবং P2 এর সব ভ্যালু দেওয়া আছে, দুইটা ভ্যালুই দেওয়া আছে এবং RC এর ভ্যালুও দেওয়া আছে। এই যে কম্প্রেশন রেশিও B1 ভাগ B2 এর রেশিওটাও দেওয়া আছে, B1 ভাগ B2, এবং কিউ ইনও দেওয়া আছে। এই দিক দিয়ে যে হিটটা ঢুকতেছে সেই হিটটাও আপনার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক নম্বরে কি কোশ্চেন করছিল, দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার কত, T3, রাইট? এই যে আমরা টিএস ডায়াগ্রামে দেখতেছি যে T3 সবার উপরে, তার মানে T3 টা আমাকে বের করতে বলছে। এটা আমরা কিভাবে বের করব, এই যে এখানে খেয়াল করেন, এই 1 এবং 2 এর আমরা কিন্তু টেম্পারেচার T2 বের করে ফেলতে পারতেছি ইজিলি। কিভাবে, যেহেতু আমাদের কম্প্রেশন রেশিও দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো, T1 ভাগ T2 ইকুয়াল B2 ভাগ B1 হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, অ্যাডিয়াবেটিক রিলেশনটা। তাহলে T1 কত, 17 প্লাস 273, T2 জানি না, আর 1/8, 1.4 মাইনাস 1। এখানে কি আর এর মান দেওয়া ছিল? কি ব্যাপার, কই গেল? না, আর এর মান দেওয়া ছিল না, এবং একদম নিচে লিখে দিছে ফর ইয়ার সিবি এবং গামা 1.4 সব লেখাই আছে। সো আমরা এখান থেকে T2 টা বের করে ফেলতে পারতেছি। হ্যাঁ, T2 টা কত আসছে, কারো আসছে? (666.245 কেলভিন। ওকে, তাহলে T2 ও বের করা শেষ, বাট আমার টার্গেট কি, T3 বের করা। তাহলে দেখেন তো, এই যে 2 এবং 3 কনস্ট্যান্ট কি, ভলিউম, এবং এই জায়গার কিউ সাপ্লাই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনি কি লিখতে পারবেন, কিউ ইন ইকুয়াল এম, এটা যেহেতু কনস্ট্যান্ট ভলিউম তার মানে এমসিবি T3 মাইনাস T2, এই সূত্রটা। তো কিউ ইন এর মানটা আপনি লেখেন এম 1 কেজি, সিবির মানও দেওয়া ছিল 0.718 ইয়ারের জন্য, এবং T3 আপনি জানেন না, মাইনাস T2 হচ্ছে 666.24। এখান থেকে আপনি T3 বের করবেন।